আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। একটা ছবি খেয়াল করো। ইনি বাংলা সাহিত্যের একজন মহিলা কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলায়। 3 সন্তানের জননী ছিলেন তিনি। তিনি এক আদর্শ ছেলের স্বপ্ন দেখেছিলেন। ছোট ছেলে অশোকানন্দের স্কুলের আবৃত্তির জন্য লিখে দিয়েছিলেন এই আদর্শ ছেলে কবিতাটি। তার বড় ছেলের নাম ছিল মিলু। এই মিলু বাংলার রূপ দেখে পৃথিবীর রূপ খুঁজতে চাননি আর। বাংলার রূপে তিনি মুগ্ধ হয়েছিলেন। বাংলার ঘাস, বাংলার বাতাস, বাংলার পাখি তাকে মুগ্ধ করেছিল। বাংলার প্রকৃতির প্রেমে পড়েছিলেন তিনি। তিনি ছিলেন নির্জনতার কবি এবং নির্জনতা সূত্রেই তিনি বাংলার প্রকৃতি, বাংলার সূর্য উদয়, সূর্য অস্ত বা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তিনি কবিতা ধারণ করতে পেরেছিলেন বা দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। আর এজন্যই তিনি নাম পেয়েছিলেন রূপসী বাংলার কবি। বাংলার সার্বিক সৌন্দর্য তার কবিতায় বিশেষভাবে রূপায়িত হওয়ার কারণে তিনি নাম পেয়েছিলেন রূপসী বাংলার কবি। আমরা বলছিলাম জীবনানন্দ দাশের কথা। এই একই বছরে একজন বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছেন। জীবনানন্দ তো বটেই, আরেকজন বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছেন। তোমাদের বলতে হবে সেই কবির নাম কি। সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশালে 1899 খ্রিস্টাব্দে। বরিশালে, এখানে ঝালকাঠি বরিশাল দেখতে পাচ্ছ পাশাপাশি। 1899 খ্রিস্টাব্দে বরিশাল জেলায়। এবং তাদের আদি নিবাস তাদের পূর্বপুরুষ বাস করত মুন্সিগঞ্জে। এই ঢাকার পাশে দেখতে পাচ্ছ মুন্সিগঞ্জে তিনি বাস করতেন। তারা বাস করতেন। এবং তোমরা আবার আসিব ফিরে কবিতায় যে ধানসিঁড়ি নদীর কথা পড়েছ, সেই ধানসিঁড়ি নাম অনুসারেই তার বাড়ির নামকরণ করেছিলেন ধানসিঁড়ি। তারা গরিব ছিলেন, আভিজাত্য ছিল কিন্তু গরিব ছিলেন। বিশেষ করে সারা জীবনেও তার দারিদ্র্য কাটেনি। মরার পরে নানা কারণেই কপাল ফিরেছে তার, বলা যায়। তিনি ছিলেন একই সাথে কবি, লেখক। আমরা তাকে মূলত কবি হিসেবে চিনি। আধুনিক বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা 20 শতকের বাংলা, 1901 থেকে 20 শতক ধরা হয়। তো 20 শতকের আধুনিক বাঙালি কবি, লেখক। যদিও লেখক হিসেবে আমরা তাকে ততটা চিনি না, মূলত কবি হিসেবেই আমাদের চোখে পরিচিত তিনি। তবে উপন্যাস, গল্প তিনি লিখেছেন, প্রবন্ধ লিখেছেন এবং বেশ কিছু পেশা অবলম্বন করেছেন তিনি। কোনোটাই ভালো লাগতো না, চাকরি চলে গিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছেন, এরকম অনেকবার হয়েছে। উল্লেখযোগ্য, এটা তার একটা খারাপ দিকও বলা যায়, তার চাকরি চলে যাচ্ছে। তো মূলত শিক্ষকতা করেছেন, তবে সাংবাদিকতাও করেছেন কিছুদিন। তোমাদের প্রতি প্রশ্ন হলো, জীবনানন্দ দাশ কোন ধর্মের অনুসারী ছিলেন? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। তিনি কি হিন্দু, বৌদ্ধ, নাকি ব্রাহ্ম, নাকি খ্রিস্টান ছিলেন? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। তার পৈতৃক পদবী দাশগুপ্ত। তবে তিনি 1927 খ্রিস্টাব্দের ওই সময়টা থেকে মূলত দাস পদবী ব্যবহার করেছেন। বানানটা খেয়াল করবে, এই দাস তালব্যস্য হবে, দন্তস্ব হবে না, দাস। তার বাবা, জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ, তিনি ছিলেন স্কুলের শিক্ষক, ব্রজমোহন স্কুলের শিক্ষক। এবং তিনিও কবিতা লিখতেন। এবং ব্রাহ্ম সমাজ, তোমরা জানো রাজা রামমোহন রায় একটা ধর্ম প্রচার করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে ধর্মের অনুসারী ছিলেন, নজরুলের বউ প্রমীলা এই ধর্মের অনুসারী ছিলেন। এবং জীবনানন্দ দাশ তিনিও এই ব্রাহ্ম ধর্মেরই অনুসারী ছিলেন।
তো আমরা দেখব উনি ছিলেন এটার সম্পাদক, জীবনানন্দের বাবা। আর তার বাবা কি করতেন, ছোটবেলায় বাচ্চাদের স্কুলে পাঠানোকে অপছন্দ করতেন। 4 বছরের 5 বছরের বাচ্চাকে ঘুম থেকে টেনে তুলেই স্কুলের দিকে নিয়ে দৌড় দেওয়া, এগুলো অপছন্দ করতেন। এ কারণে তার লেখাপড়া, বাল্য শিক্ষা যেটা বলা হয়, সেটা হয়েছে মায়ের কাছে। এবং আমরা দেখব একবার 5ম শ্রেণীতে তিনি স্কুলে প্রথম গমন করেছেন, এবং ব্রজমোহন স্কুল, যেটা ওনার বাবা যে স্কুলে চাকরি করতেন, ওই স্কুলে তিনি 5ম শ্রেণীতে ভর্তি হয়েছেন। ছোটবেলায় একবার অসুস্থ হয়েছিলেন। তোমরা জানো ওই সময়ে অসুস্থ হলে হাওয়া বদল করতে হতো। তো উনি স্বাস্থ্য উদ্ধারের জন্য লখনৌয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছ লখনৌ, দিল্লি, আগ্রা, এই যে আগ্রা, দিল্লি, এই এলাকাগুলো অর্থাৎ উত্তরপ্রদেশ, ওই এলাকাগুলোতে তিনি ভ্রমণ করেছিলেন। তার নানাও একজন কবি ছিলেন বটে, এবং মায়ের সাথে ভ্রমণ করেছিলেন। জীবনানন্দ দাশ বড় হয়েছেন 20 শতকের সবচেয়ে জটিল সময় বৃত্তে। তোমরা জানো কাজী নজরুল ইসলাম তো মনের আবেগে যুদ্ধে চলে গিয়েছেন লেখাপড়া ছেড়ে দিয়ে, আর জীবনানন্দ দাশ যুদ্ধে যাননি বটে, তো গল্প শুনেছেন, অবস্থা নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন, কারণ তিনি তখন যথেষ্ট বড় হয়ে গেছেন। ওই সময় অক্ষ শক্তি বলতে মূল শক্তি, যুদ্ধের মূল খলনায়ক যাদের কারণে যুদ্ধ লেগেছে, একদিকে জার্মানি, অটোমান সাম্রাজ্য, অন্যদিকে মিত্র শক্তি যারা প্রতিহত করেছে তাদের অনৈতিকতাকে, যাদের এই সাম্রাজ্যবাদী নীতিকে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে বলা হচ্ছে মিত্র শক্তি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, এরা বিপক্ষে দাঁড়িয়েছে। এভাবেই পুরা বিশ্বটা 2 ভাগে ভাগ হয়ে গেছে বলা যায়। তো ওই সময়ের মধ্য দিয়ে তিনি তার ছেলেবেলা কাটিয়েছেন। 1915 খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয় থেকে তিনি প্রথম বিভাগে এসএসসি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন। তিনি মেধাবী ছাত্র ছিলেন। যে কোনো প্রতিযোগিতায়, বার্ষিক যে কোনো প্রতিযোগিতায় জীবনানন্দের জন্য একটা পুরস্কার বরাদ্দ থাকতো, এক বা একাধিক। তিনি এতটাই মেধাবী ছিলেন, তিনি পুরস্কার পেয়ে যেতেন। এবং 1917 খ্রিস্টাব্দে একই কলেজ থেকে, ব্রজমোহন কলেজ, বরিশালে খুবই নামকরা কলেজ, ওই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। মেধাবী ছাত্র ছিলেন তিনি। এবং 1919 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা, ওখানে অনার্স পাশ করেছেন ইংরেজি বিভাগ থেকে। ইংরেজিতে অনার্স করেছেন, বা ব্যাচেলর অফ আর্টস, বিএ, ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি সম্পন্ন করেছেন। এই সময় তার, এই বছরেই 1919 খ্রিস্টাব্দেই তার প্রথম কবিতা বর্ষা আবাহন প্রকাশিত হয়। তোমরা জেনে থাকবে কবিতাটা বেশ নাম করেছিল, প্রথম কবিতাটাই বেশ ভালো। 1921 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরীক্ষার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আর এ কারণে তিনি যতটা আশা করেছিলেন অতটা ভালো রেজাল্ট করতে পারেননি। এ কারণে দ্বিতীয় বিভাগ অর্জন করেছিলেন। আর এভাবেই আমরা দেখব এই জীবনানন্দই রবীন্দ্র পরবর্তীকালে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি হিসেবে স্বীকৃত হয়েছেন। এবং ব্যক্তি জীবনের নিঃসঙ্গতা, হতাশা, যন্ত্রণা, নাগরিকতা, এগুলো তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল ঝরা পালক। এটা প্রকাশিত হয়েছে 1927 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দ, মনে রাখবে। একটা পালক দেখতে পাচ্ছ। তোমাদের প্রতি প্রশ্ন হলো, ঝরা পালক কিসের প্রতীক, ভালো না খারাপ? তার প্রথম কাব্যের প্রথম কবিতাটাই শুরু করেছেন এভাবে: আমি কবি, সেই কবি, আকাশে কাতর আঁখি তুলি, কাতর দৃষ্টি, আঁখি কাতর ভাবে তাকাচ্ছে, হেরি, হেরি দেখি, ঝরা পালকের ছবি। তিনি ঝরা পালকের ছবি দেখছেন। গাছের পাতা ঝরে যাওয়া ভালো না মন্দ বলো তো? গাছের পাতা ঝরে যাচ্ছে,
পাখির পালক ঝরে পড়ছে, এটা ভালো না খারাপ? আপাত দৃষ্টিতে খারাপ, তবে আবার নতুন পাতা গজাবে, আবার নতুন পাতা আমরা পাবো, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে বটে, তবে আপাতত খারাপ। মূলত প্রথম কাব্যটাই এভাবে নামকরণ করেছেন ঝরা পালক। আপাত দৃষ্টিতে খারাপ, তবে একটা সুদিনের অপেক্ষায় আমরা আছি। জীবনানন্দের জীবনে যে নারী সবচেয়ে প্রভাবিত করেছেন, যে নারী সবচেয়ে স্থায়ীভাবে আসন গেড়েছেন হৃদয়ে, তিনি শোভনা দাস ওরফে বেবি, ডাকনাম বেবি। ইনি তার হতাশা দীর্ঘশ্বাসের কারণ হয়েছিলেন। এই কাব্যটা, ঝরা পালক কাব্যটা, এই নারীকে তিনি উৎসর্গ করেছিলেন। পরবর্তীকালে এই শোভনা নানা রূপে জীবনানন্দের কবিতায় এসেছেন, ধরা দিয়েছেন আমাদের কাছে। গল্প, কবিতা নানাভাবে এসেছে। এবং তোমরা একটা বিষয় খেয়াল করবে, ওনার কাব্যের নায়িকাগুলোর নাম দন্তস দিয়ে, সুরঞ্জনা বলো, সুজাতা বলো, শ্যামলী বলো, তালুকস দন্তস, এগুলো দিয়ে। এমনকি বনলতা সেন, এটাও নাটক না, আসলে মূলত শোভনা দাসকে ইঙ্গিত করেছেন, এটাই সমালোচক মানে বলে থাকেন। এরপরে তিনি রূপসী বাংলা কাব্যগ্রন্থ রচনা করেছেন। এটা রচনা করেছেন 1934 খ্রিস্টাব্দে, তবে প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পরে, অর্থাৎ 1957 খ্রিস্টাব্দে। এগুলো মূলত সনেট বা চতুর্দশপদী, 14 লাইনের কবিতা। মূলত বেশিরভাগ কবিতায়, একটা দুটো আছে অন্য অন্য গঠনের, তবে বেশিরভাগ কবিতা সনেট, প্রায় সবগুলো কবিতাই সনেট বলা যায়। মূলত বাংলার যে রূপ, সৌন্দর্য এবং প্রকৃত বাস্তবতা জীবনানন্দের কল্প চোখে ধরা দিয়েছে আমাদের কাছে। তিনি বাংলাকে কতটা ভালোবাসতেন, কতটা চাইতেন, কতটা ভালোবেসেছিলেন, সেটা এই কাব্যে আমরা দেখতে পাই। আর এই কাব্যসূত্রেই বাংলার যে রূপ এবং সৌন্দর্য তিনি ফুটিয়ে তুলেছিলেন, আর এ কারণে তিনি নাম পেয়েছিলেন রূপসী বাংলার কবি। রূপসী বাংলার কবি, এই সূত্রে তিনি নাম পেয়েছিলেন। এই কাব্যের একটা বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে। তোমাদের বলতে হবে এই কাব্যের বা এই কবিতার যে ধানসিঁড়ি, এটা কোন জেলায় অবস্থিত, ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। ধানসিঁড়ি নদী, আবার আসিব ফিরে কবিতায় ধানসিঁড়ি নদী, এটা কোন জেলায় অবস্থিত, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। এখানে একটা বিষয় খেয়াল করবে, এই ধানসিঁড়ি বানানে চন্দ্রবিন্দু নেই কিন্তু, এটা মনে রাখবে। এই নদীর নামটায় চন্দ্রবিন্দু নেই। এরপরে তিনি রচনা করেন বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবিতা, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কবিতার একটা লাইন, সবচেয়ে বিখ্যাত একটা কবিতার একটা লাইন, অন্যতম সেরা, সেরা 50-এর মধ্যে অবশ্যই এটাকে রাখা হয়। হাজার বছর ধরে, তোমাদের বলতে হবে এটা কোন কবিতার লাইন, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। তোমরা বড় ছেলে নাটক দেখে থাকবে, তো এই নাটকে দেখা যায় নায়ক অপূর্বকে যখন মেহজাবিন বিদায় দিচ্ছে, তখন কিছু উপহার দেয়। এর মাঝে একটা ছিল ডায়েরি দেওয়া। উদ্দেশ্য হলো তার মনের কথাগুলো যেন সেই ডায়েরিতে লিখে রাখে, কোনো একদিন যেন তার সেই ডায়েরিগুলো নিয়ে আবার নতুন করে পড়তে পারে বা তার অনুভূতিগুলো পড়ে দেখতে পারে। তো আমরা দেখব তিনি একটা কাব্য লিখেছিলেন, জীবনানন্দ দাশ। শোভনাকে নিয়ে এরকম কোন স্মৃতি থেকে থাকবে, শোভনাকে কেন্দ্র করে অনেক কিছু লিখেছে। জীবনানন্দের সাহিত্যে, গল্পে নানাভাবে শোভনা এসেছে এবং অনেক চিঠি লিখেছে, এবং শোভনা তাকে এড়িয়ে গেছে, কখনো উত্তর দিতে চায়নি, উত্তর দেয়নি, ভালো করে দেয়নি, ভালো করে ধরা দেয়নি, এরকম নানাভাবে এসেছে। তো ধূসর পাণ্ডুলিপি নামে একটা তিনি কাব্য রচনা করেছিলেন। ধূসর অর্থ পাংশু
বা ছাই বর্ণ বা ছাই রঙের বা বৈচিত্র্যহীন, যেটা ধূসর অর্থ হয়। আর পাণ্ডুলিপি মূলত এই যে ডায়েরি দেওয়া হলো, তোমাকে একটা খাতা দেওয়া হলো, এই ডায়েরিতে তুমি লিখে রাখলে যেটা যে কবিতা তুমি প্রকাশ করবে বা হ্যাঁ যেটা প্রকাশ করবে, এই যে একটা লেখা, এটাকে পাণ্ডুলিপি বলা হয়। যে কোনো একটা খাতা যেটা তুমি লিখে রেখেছো কিছু, যেটা পরবর্তীকালে পড়বে বা দেখবে বা প্রকাশ করবে, এরকম কিছু, এটাকে বলা হয় পাণ্ডুলিপি। তো পাণ্ডুলিপি এমন যেটার স্বাভাবিক রং নেই, বিবর্ণ হয়ে গেছে, পাঠ উদ্ধার করা যাচ্ছে না, এ জীবনের রং হারিয়ে গেছে। এটা বাঙালির জীবন বটে, জীবনানন্দের তো বটেই। তার জীবন নানা কারণেই সংকটাপন্ন ছিল। নাম জীবনানন্দ ছিল, তবে তার জীবনের আনন্দ হারিয়ে গিয়েছিল নানা কারণেই। কারণ তিনি প্রেমে সফল হননি, বিবাহিত জীবনে আরো ব্যর্থ হয়েছেন, সেটার প্রসঙ্গ পরে বলবো। একটা কথা বলা হয়, লোকজন যদি তোমার স্বপ্নের কথা শুনে, তোমার গন্তব্যের কথা শুনে যদি না হাসে, তাহলে বুঝতে হবে তোমার স্বপ্ন খুবই ছোট বা তোমার লক্ষ্যবস্তু খুবই সাধারণ। জীবনানন্দ যখন কবিতা রচনা করছেন, তখন ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন, হাসাহাসি করছে সবাই যে এটা কবিতা হচ্ছে না, প্যারোডি লেখা হচ্ছে, ব্যঙ্গ কবিতা লেখা হচ্ছে, তাকে নিয়ে হাসাহাসি করছেন এবং অনেক বড় বড় কবিতার বিপক্ষে লেখালেখি করছেন। তো জীবনানন্দ ছিলেন চাপা স্বভাবের, উনি প্রতিবাদ করতেন না, বরং আরো বলতেন যে ভালোই তো হচ্ছে, যে আমার প্রচার হয়ে যাচ্ছে, আমার টাকা পয়সা নেই, প্রচার করতে পারি না, তো ওরা আমার প্রচার করে দিচ্ছে। ভালো মন্দ যেটাই হোক, ফেসবুকে যখন শেয়ার করা হয়, মানুষ তো এটা নতুন করে জানতে পারে যে এই নামে একজন কবি আছেন বা এই নামে একজন এটা লিখেছে, তো বলছে আমার তো প্রচার করে দিচ্ছে, ভালো তো। উনি মিটমিট করে হাসতেন, অনেক চাপা স্বভাবের মানুষ ছিলেন জীবনানন্দ দাশ। তো আমরা দেখব তিনি বর্তমান কালকে অতিক্রম করতে পেরেছিলেন, আর এর মধ্য দিয়েই তিনি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক, এবং আমরা বলবো তার সাদাসিকতা, উগ্র জাতীয়তাবাদী চিন্তা, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়েছিল। এবং এই যুদ্ধের কারণে গোটা বিশ্ব একবারে টালমাটাল অবস্থায় রূপান্তর লাভ করেছিল। এবং এই সময়ে অক্ষ শক্তি, মানে মূল শক্তি, যাদের কারণে যুদ্ধ বেঁধেছে, তারা হলো জাপান, জার্মানি, ইতালি। অন্যদিকে বিপক্ষ শক্তি ছিল রাশিয়া, এখন রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়ন বলা হতো, যুক্তরাজ্য, আমেরিকা বা যুক্তরাষ্ট্র, চীন, আরো সহযোগী দেশ ছিল। ওই সময়ে প্রায় 10 কোটি মানুষ, 10 কোটি সৈন্য এই যুদ্ধের সাথে যুক্ত হয়ে পড়েছিল। 10 কোটি সৈন্য এই যুদ্ধের সাথে যুক্ত হয়ে পড়েছিল এবং প্রায় 5 কোটি মানুষ, 5 কোটিরও অধিক, এক এক বর্ণনা এক রকম এসেছে, 5 কোটি 8 কোটি এরকম, 8 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। এত ভয়াবহতা, এত বাস্তবতা, এত কঠিন বাস্তবতার মধ্যে তিনি কবিতা রচনা করছিলেন। তোমরা এটা তো বোঝো, যখন যে বাস্তবতা সৃষ্টি হয়, মানুষ সেটা নিয়ে লেখালেখি করে। ফেসবুকের জগতে দেখবে, যখন একটা ধর্ষণ হয়, তখন সেটা নিয়ে আমরা লিখি। যখন বন্যা হয়, সাহায্যের দরকার হয়, তখন সেটা নিয়ে লিখি। যখন সড়ক দুর্ঘটনা হয়, তখন সেটা নিয়ে আমরা লিখি বা ওগুলো নিয়ে লেখালেখি করি বা শেয়ার করি, এগুলো। তো ঠিক একই রকম জীবনানন্দ দাশ সাহিত্যে এই যে সমকালীন অস্থিরতা, সংকট এবং যুগ যন্ত্রণা, মানুষের অসহায়তা, এই বিষয়গুলো তার কবিতায় রূপায়িত করার চেষ্টা করেছেন এবং দারুণভাবে যুগ যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। ওই সময়ে এটার পাশাপাশি ভারতে চলছিল ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করার আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা যেটা আগস্ট আন্দোলন নামে পরিচিত। এর নায়ক ছিলেন মহাত্মা গান্ধী।
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা। 1942 খ্রিস্টাব্দে তিনি এক ভাষণে বলেন, করেঙ্গে নয় মরেঙ্গে, হয় পড়বো না হয় মরবো। এই ভাষণের ফলে জনগণ নড়েচড়ে বসেছিল, ব্রিটিশ সরকার তো বটেই। এই আন্দোলনে প্রায় 20,000 আন্দোলনকারী নিহত হয় এবং 60,000-এর বেশি, সরি এটা 2000 হবে, 2000 আন্দোলনকারী নিহত হয় এবং 60,000-এর বেশি গ্রেপ্তার হয়। আর গান্ধীর এই ধারার বাইরে গিয়ে গান্ধী ছিলেন অহিংস আন্দোলনের পক্ষপাতী, যে ইংরেজের সাথে কোনো সহযোগিতা থাকবে না, অসহযোগ আন্দোলনের পক্ষে ছিলেন, অসহযোগ আন্দোলনের পক্ষপাতী ছিলেন। আর সুভাষচন্দ্র বসু উনি ছিলেন সন্ত্রাসবাদী যে ধারা, যে ওদেরকে তাড়িয়ে দিতে হবে দেশ থেকে, তারা এমনি এমনি যাবে না। তো দুইজন দুই ধারা ছিলেন, একজন সন্ত্রাসবাদী ধারা, একজন অহিংস ধারা। তো উনি দাবি করছিলেন, সুভাষচন্দ্র বসু দাবি করছিলেন যে স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়, আমাদের রক্ত দিতে হবে। আমরা যদি তাদের সাথে এরকমই করি, মানে যুদ্ধে লিপ্ত হই, সুযোগটা গ্রহণ করি, তাহলে তারা এই দেশ থেকে বিতাড়িত হবে। এজন্য তিনি যারা জাপান, জার্মানি, ইতালি এই অংশ যারা, এদের সাথে তিনি শরিক হয়েছিলেন। অর্থাৎ এই যে সুভাষচন্দ্র বসু একদিকে, গান্ধী একদিকে, এভাবে দুই পক্ষে ভাগ হয়ে গিয়েছিল ভারতবর্ষ। সুভাষচন্দ্র বসু ছিলেন জাপান, জার্মানি, ইতালি এই অংশের সাথে, আর গান্ধীবাদী ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন ব্রিটিশদের সাথে। বিষয়টা একটু বুঝে নিও। এবং 1942 খ্রিস্টাব্দে তার পিতৃবিয়োগ হয়, বাবা মারা যান। আর এই বছরেই তিনি রচনা করেন তার খুবই বিখ্যাত বাংলা সাহিত্যের অন্যতম সেরা কাব্যগ্রন্থ, খুবই নামকরা বনলতা সেন কাব্যগ্রন্থটি। তিনি লিখেছেন নাটোরের বনলতা সেন বটে, তবে এই বনলতা আসলে কে, এটা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, নানা রূপে নানাভাবে ধরা দিয়েছে এক একজনের কাছে, এক এক সমালোচকের কাছে। খুবই নামকরা। তবে তোমরা দেখে থাকবে যে এই কবিতাটার উপর এডগার অ্যালেন পোর টু হেলেন কবিতার প্রভাব পড়েছে। আর কবিতাটা তোমরা অবশ্যই পড়ে থাকবে, খুবই নামকরা, অবশ্যই পড়েছে আশা করছি আমি। আর আমাদের যে আলোচ্য মূল কবিতা সুচেতনা, সেটাও এই কাব্য থেকেই নেওয়া হয়েছে। সুচেতনা, এখানে এটা কিন্তু নারীর নাম না, বনলতা সেন নারী, তবে এই সুচেতনা, সুযোগ চেতনা, ইতিবাচক চেতনা, শুভ চেতনা, মঙ্গলজনক যেটা, এরকম চেতনা, এই আদর্শকে ধারণ করেছে। এটা কিন্তু নারী নয়, মূলত যুদ্ধ, একদিকে যুগের অস্থিরতা, এই যাবতীয় সার্বিক খারাপ অবস্থার মধ্যেই তিনি এই কাব্যটা, এই কবিতাটা রচনা করেছেন, সুচেতনা কবিতাটি। আমরা এটা পরে দেখব। এরপর 1943 খ্রিস্টাব্দে ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়। সরকারি হিসাব মতে এই দুর্ভিক্ষে প্রায় 15 লক্ষ লোক প্রাণ হারায় এবং বেসরকারি হিসাবে 30 লক্ষ বা 35, 40 এরকম বিভিন্ন মানে পরিসংখ্যান এসেছে। এত মানুষ প্রাণ হারিয়েছিল। মানুষ ছুটেছে মৃত্যুর সন্ধানে, সবাই শহরের দিকে ছুটেছে, যেন শহরে গেলে খাবার জুটবে এই আশায়। কিন্তু দেখা গেছে শহরে তো খাবার জোটেইনি, বরং অখাদ্য কুখাদ্য খেয়ে তারা প্রাণ হারিয়েছে। একটা বড় অংশ মানে মারা গিয়েছিল এবং সাহিত্যে এটা দারুণভাবে প্রভাবিত করেছে, সাহিত্যে দারুণভাবে ফুটে উঠেছে ওই সময়ের সমকালীন সাহিত্যগুলোতে। এই বাস্তবতায় একদিকে যুদ্ধ, একদিকে দুর্ভিক্ষ, ভারতবর্ষের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, এই যে বাস্তবতা, এই সার্বিক বাস্তবতাই তিনি রচনা করেছিলেন তার মহাপৃথিবী কাব্যগ্রন্থটি 1944 খ্রিস্টাব্দে। মহাপৃথিবী
অর্থাৎ মহাবিশ্বের পটভূমিতে ভারতবর্ষের অবস্থা কেমন, আমরা কেমন আছি, এই সময়ের কোকিল কোন সুরে ডাকছে, এই কোকিল কি বলতে চায়, অর্থাৎ ওনার যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, স্বাভাবিক উপস্থাপন, সেটার থেকে আমরা দেখব এই কোকিল অন্য সুরে ডাকছে। এভাবেই জীবনানন্দ নতুন এক যুগের সাথে পরিচয় করে দিয়েছেন আমাদেরকে। এই কাব্যের একটা বিখ্যাত কবিতা 8 বছর আগের একদিন। 8 বছর আগের একদিন খুবই নামকরা কবিতা, দেখে নিও। জীবনানন্দ দেখে অবাক হতে হয়, উনি এত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। বড় বড় লেখক বলছে তোমার লেখা টেখা তো হচ্ছে না, আমরা হলে তো হালই ছেড়ে দিতাম, কিন্তু উনি লেগেছিলেন এবং নিজের মতো লিখে দিয়ে লিখে চলেছেন, একের পর এক লিখেছেন, টাঙ্ক ভর্তি করে ফেলেছেন লিখতে লিখতে। ওনার মৃত্যুর আগে মাত্র 7টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ওই সময়গুলোতে। তবে আর মৃত্যুর পরে একটা বড় টাঙ্ক আবিষ্কৃত হয়েছে, উনি শুধু লিখে রেখেছিলেন, সেটা প্রকাশ করেছেন মৃত্যুর পরে, প্রকাশিত হচ্ছে ধীরে ধীরে এখন। কলকাতায় 1946 খ্রিস্টাব্দে তিনি যখন একদিন হাঁটছিলেন, ওই সময়ে দাঙ্গার কবলে পড়েছিলেন। আর সে দাঙ্গার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তিনি রচনা করেছিলেন 1946-47 এই কবিতাটি। একটা বড় কবিতা, 2 পৃষ্ঠা ধরে একটা কবিতা। ওনাকে ওই পুলিশ এসে বলেছে তুমি কি হিন্দু, বলছে হ্যাঁ হিন্দু। অন্য মানুষ হলে বলতো না আমি মুসলিম, বলছে আমি হিন্দু। তো ওনার সাহস দেখে, ওনার অবিচল ভাব দেখে, উনি কম কথার মানুষ ছিলেন, চাপা স্বভাবের ছিলেন, গোলমাল করেননি। তো ওনার অবিচল ভাব দেখে পুলিশের লোকজন বলছে এটা গ্যাং হবে, হিন্দুদের গ্যাং হবে এটা। তো ওনাকে ধরে নিয়ে গেছে থানায়, সারাদিন বসিয়ে রেখেছে। তো সন্ধ্যার সময় যিনি এসেছেন, তো এসে দেখে যে এটা তো আমাদের শিক্ষক। উনি যখন এসে চাকরি করতেন, কলেজে চাকরি করতেন, তো তার ছাত্র ওই ওসি ছিল, এক মুসলিম ছাত্র। তো তখন তাকে ছেড়ে দিয়েছে। এভাবেই দাঙ্গার বাস্তব রূপ, বাস্তব অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন। আর সেটা তিনি এই কবিতায় 46-47 এই কবিতায় তিনি এটা রূপায়িত করেছেন। আর এরপরে আমরা দেখব সার্বিক বাস্তবতা, অসহায়তা এবং এই যে সমকালীন যে একটা অস্থির অবস্থা, নিজে বাঁচার আশায় তিনি পূর্ববঙ্গ ছেড়ে দিয়েছেন, আমাদের বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে কলকাতায় চলে গেছেন। এবং ওই সময় যে তিনি ব্রজমোহন কলেজে চাকরি করতেন, সে চাকরিও ছেড়ে দিয়েছেন। আর এই সময় পরপর 2টা পত্রিকায় চাকরি নিয়েছিলেন, স্বরাজ এবং দ্বন্দ্ব। মাঝখানে অবশ্য বেকারও ছিলেন, 47 এসে পত্রিকায় চাকরি শুরু করেছিলেন। এরপর তিনি প্রকাশ করেন 7টি তারার তিমির। রাতের আকাশে তারা আলো দেয়, তারা ইতিবাচক, আলো ইঙ্গিত দেয়, আলো দেয় আমাদেরকে, অন্ধকারের মাঝে আলো ইতিবাচক। তবে এই কবিতায় দেখো, খেয়াল করো, 7টি তারার তিমির, অন্ধকার, তারার আলো নিয়ে যাচ্ছে কে? তারার আলোকে নিয়ে নিচ্ছে মূলত যুগের যে বাস্তবতা, নানা রকম সংকট, বুঝতেই পারছো, একের পর এক সংকট তিনি কাব্যগ্রন্থে রূপায়িত করেছেন। খুবই বিখ্যাত সুরঞ্জনা ওইখানে যেও না গো তুমি, আকাশ লেনা কবিতা, জীবনানন্দ দাশের আকাশ লেনা কবিতার একটা লাইন। এই সুরঞ্জনাকে হতে পারে সে শোভনা, তার প্রথম প্রেম, যে তার হৃদয় জুড়ে হৃদয় দখল করে নিয়েছিল সে নারী। এই কবিতাটাও এই 7টি তারার তিমির কাব্য থেকে নেওয়া হয়েছে, মনে রেখো। ডাক্তার বলছে, ডাক্তার বউয়ের মুখে থার্মোমিটার রেখে বললেন মুখ বন্ধ রাখেন। স্বামী অনেকক্ষণ বউকে চুপচাপ দেখে বললেন, ডাক্তার এই মেশিনের দাম কত? তার এখানে এই স্বামীকে বউ খুবই অত্যাচার করে, কটু কথা শোনায়, কষ্ট দেয়। তো ওনার দাম্পত্য জীবন এরকমই ছিল বলা যায়। লাবণ্য দেবী সুন্দরী ছিলেন, ঢাকার ইডেন কলেজের ছাত্রী ছিলেন, সুন্দর। রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের বউ
রবীন্দ্রনাথ সুন্দর, রবীন্দ্রনাথের স্ত্রী অসুন্দর বলা যায়। ঠিক এখানে ব্যতিক্রম হয়েছে, ওনার স্ত্রী সুন্দর, জীবনানন্দ অসুন্দর তুলনামূলক, টাকা কামাই করতে পারে না, অভাব দারিদ্র লেগেই থাকে, একের পর এক চাকরি চলে গিয়েছে, অন্তত গোটা 10 চাকরি ওনার চলে গেছে বা ছেড়ে দিয়েছেন জীবনে। অন্তত 8 বছরের মতো বেকার ছিলেন, চাকরি পাওয়ার পরের জীবনের কথা বলছি। 22-এর পর থেকে এই 54 পর্যন্ত প্রায় 8 বছরের মতো উনি বেকার ছিলেন। চাকরি বাকরি ভালো লাগে না, করেও না, পায়ও না, এরকম খুব আগ্রহ নিয়ে খুঁজবে তাও করে না। এই বাস্তবতায় দাম্পত্য সংকট অনিবার্য হওয়াটাই উচিত, এটাই হয়েছে। ওনার বউ সুন্দরী, নাটক টাটকেও নাকি উনি ঘোরাঘুরি করতেন, নাটক পাড়ায়, সিনেমার জগতে, সফল হননি অবশ্য। তো উনি খুব একটা বিয়ে করেছিলেন ঢাকাতে, তাদের বিয়েও হয়েছিল ঢাকায়। তো তিনি দাম্পত্য জীবনে তিনি সুখী ছিলেন না। এক ছেলে এক মেয়ে, মঞ্জুশ্রী আর সমরানন্দ। তো তারা দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। আর এই যে বাস্তবতা, সেটাই তিনি মাল্যবান উপন্যাস সহ বেশ কিছু গল্পে রূপায়িত করেছেন। তোমাদের প্রতি প্রশ্ন হলো, এই মাল্যবান উপন্যাসে মাল্যবান কিসের নাম? নায়কের নাম, নায়িকার নাম, বাড়ির নাম, নাকি খুবই গুরুত্বপূর্ণ একটা অলংকারের নাম? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। উপন্যাসটা শুরু করেছেন এভাবে, সারাদিন মাল্যবানের মনেও ছিল না। ঠিক 42 বছর আগে এই দিনে সে জন্মেছিল, 20 অঘ্রাণ আজ। জীবনের 42টি বছর তাহলে চলে গেল। একজনের জন্মদিন কোনো আয়োজন নেই, স্মরণ নেই, মনে থাকে না, কারণ তার মন ভালো নেই। মাল্যবান ও উৎপলা, মাল্যবান একটা নায়কের নাম, উৎপলা নায়িকার নাম, প্রধান নারী চরিত্র। এদের 12 বছরের দাম্পত্য জীবনে একটা মেয়ে হয়েছে। এই মেয়েটা মঞ্জুশ্রী, তার বড় মেয়েকে ইঙ্গিত করা হয়েছে। এই উপন্যাসে তার ব্যক্তি জীবন, জীবনানন্দের ব্যক্তি জীবন সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার শ্রেষ্ঠ কবিতা, খুবই নামকরা, ব্যাপক নাম করেছিল। এবং এই গ্রন্থের জন্যই তিনি সাহিত্য একাডেমি বা অকাদেমি এই পুরস্কার লাভ করেছিলেন। খুবই ভালো ভালো কিছু কবিতা আছে, দেখে নিও। আর দেখো, এরপরে মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল বেলা অবেলা কালবেলা। আমরা বলি অবেলায় কেন এলে, অসময় কেন এলে, কালবেলা কেন? এই কালবেলা নামকরণের জন্য, নামটা বোঝার জন্য জীবনানন্দের এই যে যাপিত জীবনের অভিজ্ঞতা, 1914 পর থেকে তিনি যে জীবনকে দেখে এসেছেন, যে বাস্তবতাকে হৃদয়ে ধারণ করেছেন, যতটা কষ্ট পেয়েছেন, সেই বাস্তবতাকে স্মরণ রাখলেই শুধু এই কাব্যের নামকরণটা বোঝা যায় যে তিনি অবেলা কালবেলা কেন লিখলেন। কালবেলা বলতে অসময়, খারাপ সময়, এরকম একটা খারাপ সময়কে তিনি এই কাব্যে ধারণ করার চেষ্টা করেছেন। তার খুবই বিখ্যাত একটা প্রবন্ধ গ্রন্থের নাম কবিতার কথা। কবিতার কথা, যে প্রবন্ধটা প্রথমে শুরুই করেছেন এভাবে, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। অবাক হতে হয়, জীবনানন্দ দাশ কাজী নজরুলকেও ভালো কবি মনে করেননি। এবং নজরুলের 1947 খ্রিস্টাব্দে উনি যখন পত্রিকার সাহিত্য কথার সম্পাদক, স্বরাজ পত্রিকা, ওই পত্রিকায় নজরুলকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন। ওখানে এমন এমন কিছু কথা লিখেছিলেন যে ওনার চাকরি চলে গিয়েছিল। বলে যে আপনাকে দিয়ে এই সাংবাদিকতা হবে না, সাংবাদিকতার ভাষা আপনি শেখেননি। উনি তো নিরাসক্ত ভাবে লেখেন, যা দেখেন তাই লেখেন, এজন্য ওনার চাকরি চলে গিয়েছিল। স্বরাজ পত্রিকার কথা বলছি, যে আপনার দ্বারা এই চাকরি হবে না। আর এভাবে দেখবো জীবনানন্দ দাশ পঞ্চপাণ্ডবের একজন হয়ে উঠেছেন। এমনকি আমরা মনে করি যে তিনি পঞ্চপাণ্ডবের মধ্যে হয়তো সেরা হয়ে উঠেছেন। আর পঞ্চপাণ্ডব বলতে বুদ্ধদেব, অমেয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, জীবনানন্দ, ইনাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন আমাদের কাছে। জীবনানন্দের জীবনী নিয়ে একজন মার্কিন গবেষক, পণ্ডিত একটা গ্রন্থ লিখেছেন।
এ পয়েট অ্যাপার্ট, গবেষকের নাম ক্লিন্টন বি সিলি, নামটা মনে রেখো। ভালোবেসে অনেক শ্রম দিয়ে অনেক নির্ভরযোগ্য তথ্য সহযোগে একটা বই লিখেছেন, যেটাকে অনুবাদ করা হয়েছে অনন্য জীবনানন্দ নামে। অনন্য, ইউনিক, অদ্বিতীয় জীবনানন্দ নামে। তার সাহিত্যিক জীবনী দারুণভাবে ফুটে উঠেছে, বেশ আকর গ্রন্থ বলা যায় এটাকে। এবং মরার পরে তার বউ ভালো হয়ে গেছে, সারা জীবন অভাব অভিযোগ, এমনকি মরার পরেও অনেক বড় বড় মানুষ এসেছে। জীবনানন্দ যখন মারা গিয়েছেন, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু সহ অনেক বড় বড় লোক এসেছে, মানে সাহিত্যিক এসেছে। তো বলেছে, তো বলছে যে তোমার দাদা তো অনেক বড় মানুষ ছিল, তাহলে তো বাংলা সাহিত্যের জন্য তো অনেক কিছু রেখে গেল, কিন্তু আমার জন্য কি রেখে গেল? এই বউ যখন এই গ্রন্থ লিখেছেন, মানুষ জীবনানন্দ এত প্রশংসা করেছেন যে হাসি পায়। ওনার কোনো অভাব অভিযোগ নেই, খালি ভালো কথা আর ভালো কথা, যে উনি এই ছিলেন, এই করেছেন। ইচ্ছাকৃতভাবেই জীবনের খারাপ দিকগুলো উনি এড়িয়ে গেছেন। অতএব তবু দেখা ভালো বইটা। উনি আসলে মানুষ হিসেবে কেমন ছিলেন, সন্তানের সাথে একই সাথে খেতে বসে পাত থেকে ডিম লুকিয়ে নিয়ে নিতেন, বা কারাকারি করতেন, ডিম কারাকারি করতেন, প্রিয় খাবার তার ছিল ডিম। এরকম ভাবে তিনি মজা করতেন। দাম্পত্য জীবনের সংকট, এর মাঝে একটু ভালো থাকার চেষ্টা করতেন এভাবে। বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছিলেন নির্জনতম কবি হিসেবে। অন্নদা শঙ্কর বলেছিলেন শুদ্ধতম কবি। রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্ররূপময় কবি, বা তার কবিতা চিত্ররূপময়। তো জীবনানন্দ বলেছেন তিমির হননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, যে নামেই ডাকা হোক না কেন, এগুলো আমার সামগ্রিকতা প্রকাশ পায় না। কোনো একটা বিশেষ কবিতা সম্পর্কে খাটে, বা বিশেষ কোনো কাব্যগ্রন্থ সম্পর্কে খাটে, কিন্তু সার্বিকভাবে এটা আমার পরিচয় নয়, এগুলো আমার পরিচয় নয়। উনি নিজে বলেছেন তার শ্রেষ্ঠ কবিতা, যেটা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, এই কবিতার ভূমিকায় তিনি এটা বলেছেন যে এটা আমার পরিচয় না, এগুলো আমার পরিচয় নয়। আসলে ওনাকে ব্যাখ্যাই করা যায় না, উনি এক এক সময় এক এক রকম ভাবে ধরা দিয়েছেন আমাদের কাছে, অথবা ধরা দেননি আমাদের কাছে। উপমা, চিত্রকল্প এগুলো ব্যবহারের ক্ষেত্রেও তিনি সফল হয়েছেন। এবং তার যে কবিতাগুলো 1971-এর মুক্তিযুদ্ধে আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল, বেশ নাম পেয়েছিল ওই সময়ে। এবং তার উপন্যাসের সংখ্যা 14 এবং ছোট গল্পের সংখ্যা শতাধিক। এখন পর্যন্ত 116টা পাওয়া গেছে, বা মানে প্রকাশিত হয়েছে, আরো হয়তো হবে, কারণ এখনো হচ্ছে, এই কাজগুলো চলছে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছিল, হঠাৎ স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে 1 প্যাকেট তেলাপোকা মারা বিষ কিনে খেয়ে ফেললো এবং বাড়ি ফিরে এলো। বাড়ির লোকেরা জানতে পেরে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং সে বেঁচে গেল, মহিলাটা বেঁচে গেল। বাড়ি ফিরে আসার সময় তার স্ত্রী তার পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, তোমাকে কতবার বলেছি দোকান থেকে দেখে শুনে জিনিস কিনবে, দেখলে তো টাকা দিয়ে জিনিস কিনলে, অথচ কাজ হলো না। তো জীবনানন্দের দাম্পত্য জীবন, লাবণ্য এবং যে জীবনানন্দের দাম্পত্য, বিশেষ করে তার যে গল্পে যে চরিত্রগুলো দেখা দিয়েছে, এরকম দাম্পত্য মাঝে মাঝে ভালোই লাগবে। তার গল্পগুলো দেখবে একটু। উপেক্ষার শীত, প্রেমিক স্বামী, আকাঙ্ক্ষার কামনা বিলাস, বাসর রাত, এই গল্পগুলো বেশ জনপ্রিয় হয়েছে, বা এগুলোতে তার ব্যক্তি জীবন ফুটে উঠেছে। তিনি চাকরি হারাচ্ছেন, প্রেমিকার কথা মনে পড়ছে, এই বিষয়গুলো দেখে নিও। 1954 খ্রিস্টাব্দে কলকাতার ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। একটা কথা বলা হয় যে তিনি আত্মহত্যা করেছেন কিনা। তোমরা জানো ট্রাম একবারে রাস্তায়, শহরের রাস্তায় এরকম ভাবে চলে, এই যে লাইন দেখতে পাচ্ছ, রেল লাইনের মতো লাইন বটে, কিন্তু এই যে পাকা রোডের মধ্যে এরকম ভাবেই করা, সাধারণ মানুষ হাঁটতে পারে, রেল লাইনের মতো না, তবে রেল লাইনের মতো এরকমই দেওয়া আছে। তো উনি আনমনা হয়ে হাঁটছিলেন, আত্মহত্যা করেননি। কারণ আত্মহত্যা করতে গেলে কেউ কখনো ডাব কিনে নিয়ে বাড়ির পথে হাঁটে না। কেউ কেউ বলতে চায় যে তিনি আত্মহত্যা করেছিলেন, মৃত্যু নিয়ে ভাবছিলেন,
তিনি আনমনা হয়েছিলেন, আনমনা হয়ে কিছু ভাবছিলেন, ডাব কিনে নিয়ে বাসায় ফিরছিলেন, বাড়ির পথে ছিলেন, সেই অবস্থায় তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। আর 8 দিন পরে 14 তারিখ 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেছেন এবং কলকাতার কেওড়াতলা শ্মশানে তার শেষকৃত্য হয়। এক নজরে দেখা যায় জন্ম 17 ফেব্রুয়ারি 1899, জন্ম বরিশালে এবং মূলত শিক্ষকতা করেছেন, তবে আরো চাকরি করেছেন, 2টা পত্রিকা সম্পাদনা করেছেন এবং নানা চাকরি করেছেন। ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন বা মহাপৃথিবী তার বিখ্যাত কাব্য, 7টি তারার তিমির, এগুলো দেখবে। মাল্যবান সুতীর্থ 2টা উপন্যাস অনেকগুলো লিখেছেন, তবে 2টা নাম করা। আর মারা গিয়েছেন 1954 খ্রিস্টাব্দে কলকাতায়। তার কাব্যগুলো মনে রাখার জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো: রূপসী বনলতা সেন মহাপৃথিবীর 7টি তারার কাল বেলায় ধূসর ঝরাপালক দেখলো। খারাপ সময় ধূসর ঝরাপালক দেখেছে। মানে রূপসী বাংলা, মহাপৃথিবী, এগুলো দেখে নিও। ঝরাপালক খুবই নাম করা, সবগুলোই নাম করা, দেখে রেখো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবারে বলো, জীবনানন্দের, তোমাদের প্রতি প্রশ্ন, জীবনানন্দের জন্ম কোথায় ছিল? আর জীবনকাল কত? 1899, 1954, জন্ম বরিশাল জেলায়, মায়ের নাম কুসুম কুমারী দাস, বাবার নাম সত্যানন্দ। কিসের কবি? নানা অভিধা পেয়েছেন। রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, এক একজন এক এক নামে অভিহিত করেছেন। পেশা অনেকগুলো ছিল, তবে মূলত অধ্যাপনা করেছেন, শিক্ষকতা করেছেন, তবে সাংবাদিকতা করেছেন বা এটা ওটাও করেছেন। চাকরি হারানোর সবচেয়ে ভালো অভিজ্ঞতা ওনারই আছে, একাধিক চাকরি। আমরা আগামী ক্লাসে সুচেতনা কবিতাটি দেখব, জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি দেখব। আমরা বলেছি এটা নারী নয়, সুচেতনা, শুভ চেতনার কথা বলা হয়েছে। তিনি একটা ভালো চেতনাকে কামনা করেছেন এই কবিতা। তিনি একটা কথা বলেছিলেন, মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়। মানুষের মৃত্যু হয় তবে মানব থেকে যায়। জীবনানন্দ মরে গেছেন বটে, তবে তিনি আমাদের পৃথিবীতে বেঁচে আছেন। তার ভালো কাজ যেটুকু, সেটুকু থেকে গেছে। এবং একটা মানুষ মরার পরেই মূলত তার প্রকৃত জীবন শুরু হয়। এবং বলা হয় জীবনানন্দ মৃত্যুর পরেই প্রকৃত জীবন পেয়েছিলেন। মরার আগে তিনি অবমূল্যায়িত হয়েছেন, মানুষ তাকে অবজ্ঞা করেছে, হাসাহাসি করেছে। তবে সময় যত গড়িয়েছে তিনি আমাদের কাছে তত জনপ্রিয় হয়েছেন। এজন্য শুরুটা করা দরকার নিজের আবেগ থেকে, নিজের সাধনা করতে থাকা জরুরি। শুধু যদি অধ্যবসায় থাকে, একনিষ্ঠতা থাকে, তাহলেই সফলতা আসবে। মনে রেখো, এ রিভার কাটস থ্রু রক, নদীর স্রোতে পাথর ক্ষয়ে যায়, কারণ এটা লেগে থাকে। নদীর স্রোত প্রবহমান থাকে, এভাবেই ধীরে ধীরে ক্ষয়ে যায়। এই জন্য লেগে থাকা জরুরি। তোমরাও লেগে থাকো, তোমাদের গন্তব্যস্থানের দিকে ধাবিত হও, লেগে থাকো, সাধনা করতে থাকো, তোমরা সফল হও, এই কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।